বাঙালি চূড়ান্ত প্রতিজ্ঞা নিয়ে ফেলছে, বিশ্বে প্রথম কোন আন্তর্জাতিক খেলোয়াড় নোবেল জয়ীকে লটকাই দিয়ে আন্তর্জাতিক খাতায় নাম লেখাবে। বলছি না, শুধু একটা আদালত গঠন করা হবে, একটা স্পেশাল আদালত গঠন করা হবে, যে আদালতে ডেভিল ইনুস সহ ওর সকল উপদেষ্টা গণদের রাষ্ট্রদ্রোহী বিচার করা হবে সেই আদালতে। সরকার যদি, এই বিএনপি সরকার যদি ডেভিল ইনুসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা নাও করে, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, তিনি তার বিরুদ্ধে, ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলার কার্যক্রম প্রায় শেষ করে ফেলছেন। গুরুত্বপূর্ণ নিউজটা আগে একটু পড়ি, এরপর অনেক বিস্তারিত একটু আপনাদেরকে জানাই দেব। ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা মহসিন রশিদের। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। তিনি বলেছেন, ইউনূসের কর্মকাণ্ড শুধু সংবিধান লঙ্ঘনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে। বর্তমান সরকার পদক্ষেপ না নিলে আমি নিজেই আইনগত ব্যবস্থা নেব। সোমবার সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ইউটিউব চ্যানেল মানচিত্র এ অংশ নিয়ে মহসিন রশিদ এসব কথা বলেন। মহসিন রশিদ বলেন, প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার পর রাষ্ট্রপতি একমাত্র সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তি ছিলেন। সেই রাষ্ট্রপতির সঙ্গে যথাযথ যোগাযোগ না রাখা, নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে অবহিত না করা এবং সাংবিধানিক শিষ্টাচার উপেক্ষা করা গুরুতর লঙ্ঘন। এটি শুধু সংবিধান লঙ্ঘন নয়, ইটস ট্রিজন। তিনি বলেন, রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে দেওয়া হয়নি, তাকে ভয় ভীতি দেখিয়ে মানসিক চাপে রাখা হয়েছে এবং রাষ্ট্রপতির কাছে পাঠানো নথিতে সই করানো হয়েছে। রাষ্ট্রপতি সহযোগিতা না করলে রাষ্ট্রে অচলাবস্থার সৃষ্টি হতে পারত। রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতি, তাকে যথাযথ সম্মান না দেখানো রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ণ করার শামিল। মহসিন রশিদ বলেন, একজন সাবেক উপদেষ্টা রাষ্ট্রপতিকে চোর বলেছিলেন, যার হাতে শপথ নিয়েছেন তাকেই চোর আখ্যা দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, প্রেস উইং অপসারণ, বঙ্গভবন ঘেরাও এবং রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা, এসব ছিল রাষ্ট্রীয় শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড। এসব ঘটনার সঙ্গে ডক্টর ইউনূসের সম্পৃক্ততা বা নীরব সমর্থন ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি বা কমিশন গঠন করা উচিত। ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধে তদন্ত দাবি করেন মহসিন রশিদ। তিনি বলেন, রাষ্ট্র কোনো খেলার বিষয় নয়, রাষ্ট্রের ক্ষতি হয়েছে কিনা তা নিরপেক্ষভাবে অনুসন্ধান করা দরকার। সংবিধান 106 অনুচ্ছেদ চ্যালেঞ্জ করার প্রসঙ্গে তুলে তিনি জানান, এই বিষয়ে তিনি আদালতে গিয়েছেন এবং রায়ের সার্টিফাইড কপির জন্য আবেদন করেছেন। রায় হাতে পেলে তিনি রিভিউ করবেন। ভবিষ্যতে যেন আর কোনো অবৈধ বা অসাংবিধানিক অন্তর্বর্তীকালীন সরকার না আসে, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি। মহসিন রশিদ বলেন, সরকার যদি কোনো ইনকোয়ারি কমিটি গঠন না করে, তবে তিনি নিজেই নোটিশ দিয়ে মামলার উদ্যোগ নেবেন এবং ইউনূসকে পক্ষভুক্ত করবেন। আগেও করেছি, আবারও করব। সংবিধান যদি সমুন্নত রাখতেই চায় বর্তমান সরকার, তাহলে মহামান্য রাষ্ট্রপতির এই সাক্ষাৎকার রেফারেন্স নিয়ে ডেভিল ইনুস গংদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করে তাদের বিচারের বিষয় নিশ্চিত করবে। আর যদি তারা সেটা না করে, তাহলে এইটা স্পষ্টত হবেই যে ডেভিল ইনুস গংরা যে সংবিধান পরিপন্থী কাজ করেছে, রাষ্ট্রদ্রোহী কাজ করেছে, তারা এটাকে সাপোর্ট দিয়ে তাদের সাথে একটা নিগোসিয়েশন হয়েছে গোপনে। ডেভিল ইনুস ইঞ্জিনিয়ারিং নির্বাচন, নির্বাচন তারেকের হাতে ক্ষমতা দিয়ে সে তার মতো করে নিরাপদ প্রস্থান পাবে, সে সহ তার আদার গোষ্ঠীর সকল রাষ্ট্রদ্রোহীরা মিলে, সেটা প্রমাণিত হবে। মনে রাখবেন, দেশের জনগণকে এই বিষয়টিকে সবচেয়ে বেশি সোচ্চার হইতে হবে। আর এখন যদি এই রাষ্ট্রদ্রোহী ডেভিল ইনুস গংদের এই মহামান্য রাষ্ট্রপতির এই বক্তব্যের পরেও যদি ওদের বিচার না হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে বাংলাদেশ গৃহযুদ্ধ বাঁধবে। আমরা হয়তো না পাবো, কিন্তু আমাদের প্রজন্মরা কিন্তু একটা সংকটময় পরিস্থিতির মধ্যে পড়বে। কেননা যে কেউ মনে করবে যে রাষ্ট্রদ্রোহী অভিযোগ মানে রাষ্ট্রদ্রোহী অপকর্ম করলে তার কোনো বিচার হয় না, তো এটা মাছে ভাতের মতো হয়ে যাবে, এটা মাছ ভাতের মতো যে কেউ এটা করতে চাইবে। এটা প্রতিযোগিতার মাধ্যমে এটা হবে। সুতরাং কোনোভাবেই আমাদের সকল যারা রয়েছেন সাধারণ
সাধারণ জনগণ এই বিষয়ে আপনাকে সোচ্চার প্রতিবাদ করতে হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করতে হবে, যে কোনো মূল্যেই হোক না কেন ডেভিল ইউনূস গংদের, এই রাষ্ট্রদ্রোহীদের, এই জঙ্গিদের চূড়ান্ত বিচার নিশ্চিত করতেই হবে রাষ্ট্রের মধ্যে। কোনোভাবে তাদের নিরাপদ প্রস্থান আমরা মেনে নেব না। বিএনপিকে সাবধান করে বলতে চাই, অনতি বিলম্বে মহামান্য রাষ্ট্রপতির এই বক্তব্যের রেফারেন্স নিয়ে ডেভিল ইউনূস গংদের আইনের আওতায় আনতে হবে, নিয়ে আসুন। তা না হলে দেশের জনগণ ফুঁসে উঠবে। কোন রাষ্ট্রদ্রোহী নিরাপদ স্থানে বসবাস করবে, অক্সিজেন নিয়ে বেঁচে থাকবে, এইটা কোনোভাবেই হইতে পারে না। এই রাষ্ট্রদ্রোহী অন্য কোনো দেশে পালাই গেলে তারা এই রাষ্ট্র নিয়ে আবার ষড়যন্ত্র করবে। এই ডেভিল ইউনূস নির্বাচনে ঠিক 3 দিন আগে মহামান্য রাষ্ট্রপতিকে পুরোপুরি অন্ধকারে রেখে এক প্রকার বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানচিত্র সাম্রাজ্যবাদ যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিচ্ছে। সেই চুক্তি নিয়ে পরবর্তীতে ভিডিওর মাধ্যমে জানাই দেবো, কিন্তু এই মুহূর্তে বিচারের বিষয়ে সর্বাত্মকভাবে আপনাদের প্রতিবাদ করতে হবে ভাইরা আমার। ডক্টর ইউনূস তো একা না, তার যে উপদেষ্টা পরিষদ আছে তারা কিন্তু সম্মিলিতভাবে এই সংবিধান লঙ্ঘন করেছে। রাষ্ট্রের যে সর্বোচ্চ আইন বলা হয় 7-এর কয়েক ধারা, সেটিকে তারা লঙ্ঘন করেছে এবং সেটি কিন্তু স্পষ্টতই আছে, সংবিধান লঙ্ঘনের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে শুধু কি এই বছরের সংবিধান লঙ্ঘন, শুধু কি আপনি যাদেরকে দেখছেন সামনে এরাই না? তো আলী রিয়াজ তো এককভাবে কাজটা করেন। আলী রিয়াজের সাথে আমরা কিন্তু 5 আগস্টের পরপর দেখেছি জিল্লুর সহ, তৃতীয় মাত্র জিল্লুর সাহেব সহ একটা কি যেন ওনাদের এনজিও ছিল, সেখান থেকে সেমিনার করে ওনারা সংস্কারের কথা বলছেন। তারপর যে সকল গণমাধ্যম এই চক্রান্তের সাথে সম্পৃক্ত, যারা বারবার এই যে পদত্যাগের কথা বলছে, তো তার মানে যদি আমরা 7-এর কথা লঙ্ঘনের কথা বলতে চাই তাহলে আপনাকে নির্মোহ হতে হবে। এই সংবিধান লঙ্ঘনটি এই যে সামনের প্রধান উপদেষ্টা, তার উপদেষ্টা পরিষদ, আইন উপদেষ্টা, তারপরে তার পরিবেশ উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, মানে এই যে টোটাল যে উপদেষ্টা পরিষদ, শুধু এরা না, এদের সাথে এদের পেছনে এদের সাথে যারা সম্পৃক্ত ছিল প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আপনাকে পুরো লিস্ট করতে হবে এবং এই পুরো গোষ্ঠীটাই, এবং এর সাথে রাজনৈতিক কিছু সাপোর্টও ছিল। কাজে এই পুরো বিষয়টাকে যদি আপনি এক কাতারে না আনেন, তাহলে ওই যে আপনার ঘরে যখন তেলাপোকা হয়, আপনি যদি একটা ঘরে স্প্রে করেন, হয়তো সাময়িকভাবে 1 ঘন্টার জন্য আপনি আনিরাবাদে ঘুমাতে পারবেন, হয়তো মশাদের মতো এগুলো মরে যাবে, কিন্তু যখনই আপনি দরজাটা খুলে মূল ঘরে আসবেন, আপনার তো পুরো ঘরে রইল। পেস্ট কন্ট্রোল মানে কিন্তু আপনাকে ডিপ ক্লিনজিং পেস্ট কন্ট্রোল। জি জি জি, অসংখ্য 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 ধন্যবাদ আপা। আপনি যে জিনিসটা বলছিলেন তার সাথে আমি একটা সম্পর্ক প্রশ্ন করতে চাই, যদি তোমার মাথায় ছিল না, খুব ইনস্ট্যান্টলি আসলো। সেটা হচ্ছে আমরা দেখেছি যে রাষ্ট্রপতিকে অবরুদ্ধ করে, মিছিল করে, মিটিং করে, হ্যাঁ, ওনাকে সরানোর পরিকল্পনা করা হয়েছে। তিনি সেটা সম্পর্কে বলেছেন দেশের মানুষ চান না, আমি সেই সম্পর্কে প্রশ্ন করতে চাই না। তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আপনি যে জিনিসগুলো তুলে ধরলেন, যে আলী রিয়াজ বিদেশ থেকে উড়ে আসলেন, রজার খলিল উড়ে আসলেন, বিডা চেয়ারম্যান তিনি উড়ে আসলেন, অসংখ্য মানুষ উড়ে আসলেন। তারপর রাষ্ট্রপতি এটাও বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্স থেকে আসার পরে তিনি নিজ হাতে অনেকগুলো নাম কেটে দিয়ে তার এনজিও থেকে অনেকগুলোকে আবার উড়িয়ে নিয়ে এসেছেন। যদিও তিনি বাংলাদেশে যদি তখন হয়তো মাথায় থাকলে তো বিমানই আনতেন, কিন্তু যেহেতু হয়তো দূরত্বটা কাছে থাকার কারণে হয়তো গাড়ি নিয়ে এনেছেন। যে প্রশ্নটা আপনাকে আমি করতে চাই, তিনি কিন্তু সুস্পষ্টভাবে একটা কথা বলেছেন যে বিগত 18 মাসে প্রায় 100টির উপরে রাষ্ট্রপতির অধ্যাদেশের কথা বলা হয়েছে। একদম এই কথাটা মনে মনে ভাবছিলাম। এবং আমি এই প্রশ্নটা আপনাকে করতে চাই যে আমরা এর সাথে জানি জুলাই গণভোটের অধ্যাদেশ আছে, আদেশ আছে, অধ্যাদেশ না। দেন হচ্ছে যে আপনার সংস্কার, জুলাই সংস্কার বাস্তবায়ন আদেশ আছে, গণভোটের অধ্যাদেশ আছে। তার মানে আপনার কি মনে হয় যে এগুলো হচ্ছে রাষ্ট্রপতিকে না জানিয়ে অধ্যাদেশগুলো করা হয়েছে, এবং যে অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশের টোটাল ভিত্তিটা
পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ব্যাপারে আপনি যদি কি বলতেন? এটাও তো রাষ্ট্রদ্রোহিতার চাইতেও বড় অপরাধ। আপনি যদি একটু ব্যাখ্যা করতেন, জনগণকে যদি একটু বলতেন। এটা একদমই ধরেন, আমরা ধরেন রাষ্ট্রপতির অধ্যাদেশ থেকে আরেকটু নিচে চিন্তা করি। ধরেন আপনি এখন যেখানে আছেন, আপনার বাড়িটা একজন কেয়ারটেকারকে দিয়ে আপনি কয়েকদিনের জন্য দেশে আসলেন, বা দেশ থেকে আপনি বিদেশে গেলেন, তা আপনার যে দারোয়ান যাকে দিয়ে গেছেন কথার কথা, সে পুরো রুম টুম ভেঙে টেঙে সবকিছু চেঞ্জ করে ফেলল। এটা তো সে পারে না। না, পারে না। এটা তো একদম সাধারণ একটা উদাহরণ দিচ্ছি। তো আমরা যদি তর্কের খাতিরে, মানে একদম এই তর্কের খাতিরে ধরেও নিলাম যে ঠিক আছে, অন্তর্বর্তীকালীন যে সরকার, তাকে কিছুদিনের জন্য দেশের জরুরি অবস্থায় তিনি দায়িত্ব নিয়েছেন, কিন্তু এই জরুরি অবস্থায় দায়িত্ব নিলে তিনি আসলে কি কি করতে পারেন সেটারও তো একটা লাইন আপ আছে। এই দৈনন্দিন কাজগুলো করতে পারেন আসলে, মানে দৈনন্দিন কাজ, এমন ডিসিশন উনি নিতে পারেন না যে ডিসিশন উনি নিয়েছেন। তো কাজেই প্রথমত হচ্ছে যে উনি তো অবৈধভাবে অবৈধ অসাংবিধানিক সরকার, মানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনটাই অবৈধ। তারপর তিনি বসেছেন, বসার পরে তিনি দৈনন্দিন কাজ না করে তিনি যেটা করেছেন, পুরো রাষ্ট্রকে আমূলে পরিবর্তন করবার জন্য অধ্যাদেশ দিয়েছেন। এবং আবার দিয়েছেন কি করে? আপনি মনে করেন আপনার ইউনিভার্সিটির হেডের সিগনেচার নকল করে আপনি আপনার নামে করে ফেলে, তো অনেকটা এরকম সিগনেচার জালের মতোই আসলে। তিনি রাষ্ট্রপতির নাম দিয়ে যে অধ্যাদেশ গুলো করেছেন, সেই অধ্যাদেশ সম্পর্কে মহামান্য রাষ্ট্রপতি কিন্তু স্ট্রেইট বলেছেন। মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন জানিয়েছেন, গত 1.5 বছরে রাষ্ট্রপতির অধ্যাদেশ নামে জারিকৃত কোন অধ্যাদেশ সম্পর্কে অসাংবিধানিক সরকার তাকে জ্ঞাত করেনি। তার মানে তিনি বলছেন যে তিনি এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত নন। ওনার নাম ভাঙিয়ে আমরা বলি না যে ওই ভাইয়ের নামে চাঁদা তোলা, হ্যাঁ, উনি ওই ভাইয়ের নামে 5%, 2%, 3% চাঁদা তোলার মতো অধ্যাদেশ জারি করে করে তিনি বাংলাদেশটাকে একেবারে 12টা বাজিয়ে দিয়েছেন। তো কাজেই এটিও, মানে যদি আমরা হিসেব করি, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আসলে হাজার হাজার অপরাধ করেছেন, একটি নয়। ধরেন তিনি বঙ্গবন্ধু কন্যাকে বলেছেন গণহত্যাকারী, আওয়ামী লীগ, ফ্যাসিস্ট, আওয়ামী লীগ, ব্লা ব্লা ব্লা, উনি এসব বলে নিজে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছেন। কিন্তু উনি নিজে কি করেছেন? একজন মানুষ রাষ্ট্রপতির নাম করে অধ্যাদেশ জারি করেছেন এবং সেটা দিয়ে রাষ্ট্রে এমন সব সিদ্ধান্ত নিয়েছেন যেটা তিনি আসলে নিতে পারেন না। এবং একটি নির্বাচিত সরকার, আজকে যে নির্বাচিত সরকার জনাব তারেক রহমান, তিনিও যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে চান, তাকে সংসদে সেটা অনুমোদন করিয়ে নিতে হবে। তিনি চাইলেই গায়ের জোরে একটি অধ্যাদেশ বা যে কোনো কিছু করতে পারেন। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস মানে গায়ের জোরে ওনার যে এজেন্ডা ছিল সেটা বাস্তবায়ন গুলো করবার জন্য কাজটা করেছে। এটাও রাষ্ট্রচরিতা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি বিশ্বাস করি যে প্রাচী আপা যে বিশ্লেষণটুকু করেছেন সেটুকু আপনারা বুঝতে পেরেছেন। আমরা আপনাকে আরেকটা জিনিস আমরা একটু দর্শকদের কাছে বলতে চাই। এই যে ধরেন অধ্যাদেশ তো জারি করেছেন, তার পাশাপাশি যে জিনিসটা করতে চেয়েছেন সেটা হচ্ছে রাষ্ট্রপতি সবচেয়ে বড় যে অভিযোগটা করেছেন সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য থেকেই রাষ্ট্রপতিকে অপসারণ করতে চেয়েছেন। তিনি এই ব্যাপারে একটা কথা বলেছেন, যে সেটা হচ্ছে তিনি স্পষ্ট বলেছেন যে এই রাজনৈতিক উদ্যোগ, বা আমি এটা রাজনৈতিক উদ্যোগ বলতে চাই না, রাষ্ট্রপতি হয়তো তিনি শিষ্টাচারের জন্য রাজনৈতিক উদ্যোগ বলেছেন, রাজনৈতিক আমি বলবো যে অপরাজনৈতিক উদ্যোগ, যেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার নিজেই নিয়েছিলেন। হ্যাঁ, একদম মানে উনি নিজেই বলেছেন, যেটা তিনি বলেছেন যে বিএনপি এবং তাদের জোট সঙ্গীরা একদিকে অবস্থান নেন, অন্যদিকে আরেকটি গ্রুপ যাদের আপনারা সবাই চেনেন বলে তিনি ইঙ্গিত করেন। তার মতে তিনি যেটা বলেছেন, বিএনপি এবং জোটের অবস্থানের কারণে অপসারণ উদ্যোগ ব্যর্থ হয় এবং বৃহত্তর রাজনৈতিক দলের স্ট্যান্ড সরকারকে সমর্থন করতে বাধ্য করে। আমি আপনাকে একটা জিনিস বলতে চাই, তিনি একটা জিনিস হচ্ছে যে জিনিসটা হচ্ছে যে লুকায়িত রেখেছেন বা ইঙ্গিত দিয়েছেন মানুষকে বোঝার জন্য। তাহলে কারা আসলে রাষ্ট্রপতিকে ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাত করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল এবং বাংলাদেশের সাংবিধানিক ধারাবাহিকতা ভেঙে দিয়ে আমরা যে অভিযোগটা বারবার করছি যে বাংলাদেশকে পাকিস্তানপন্থী রাষ্ট্র বানানোর একটা গভীর পরিকল্পনা এবং ষড়যন্ত্র ছিল, সেটা আসলে কারা?
এটা মানে আজকে লুকোছাপার কিছু নেই, তিনি খুবই বিচক্ষণ মানুষ এবং রাষ্ট্রের প্রধান, যার জন্য কিন্তু বলা হয় মহামান্য রাষ্ট্রপতি। মহামান্য রাষ্ট্রপতি, জি। রাষ্ট্রপতির আগে মহামান্য শব্দটা ব্যবহার করতে হয়, আর মাননীয় হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে। প্রধানমন্ত্রী, যদিও বাংলাদেশের মানুষ যে কোনো জায়গায় মাননীয় শব্দটা, মহামান্য শব্দটা ব্যবহার করে ফেলে, তো মহামান্য এক্সক্লুসিভ একটা শব্দ। তো তিনি ভদ্রতা করে হয়তো বা রাষ্ট্র প্রোটোকলে তিনি শোভন ভাবে হয়তো কথাগুলো বলেছেন, কিন্তু আমরা তো দেখেছি বঙ্গভবন ঘেরাও করতে কারা গিয়েছিল। জি। আমরা কিন্তু দেখেছি কারা বঙ্গভবন সম্পর্কে কটূক্তি করেছে, অপমানজনক শব্দ প্রয়োগ করেছে মহামান্য রাষ্ট্রপতি সম্পর্কে, এবং তারাই যারা হচ্ছে ডক্টর ইউনূসের সেই লালিত পালিত পৃষ্ঠপোষকতায় সেই মব বাহিনী এবং তার নিজস্ব যে রাজনৈতিক দল, এখন তারা বলছে নিবন্ধন দিয়ে, কিন্তু ওরা কি আসলে রাজনৈতিক দল? ওরা তো সব, আমরা তো দেখি তো ওদের জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ড। তো সেই মব বাহিনীকে দিয়ে কিন্তু তিনি পরোক্ষভাবে চেষ্টা করেছেন মহামান্য রাষ্ট্রপতিকে নানান ভাবে মানসিক ভাবে অপমান করতে, এবং এটাকে আমি বলবো মানসিক পীড়ন, যেটা আমাদের দেশে হয়তো মানসিক পীড়নের জন্য হয়তো কোনো আইন নেই বা কোনো আইন নেই। কারণ আপনি দেখবেন কেউ কাউকে যখন মানসিক পীড়ন করে তখন অনেক রকম ঘটনা ঘটে, তার সাইড ইফেক্টে। সভ্য দেশগুলোতে এটা হয়, তো বাংলাদেশে যেখানে মনে করেন মানুষকে জবাই দিয়ে দিচ্ছে, সেখানে আর মানসিক পীড়ন নিয়ে হয়তো কথা বলবে না। কিন্তু আমরা বলবো, হ্যাঁ, কিন্তু মহামান্য রাষ্ট্রপতিকে তারা মানসিক পীড়ন করেছেন কারণ তাকে অপমান করছিল। যেহেতু অপমানটা প্রকাশ্যে হচ্ছে, সেই কাজে ওনার তো মানসিক পীড়ন হয়েছে। আমি বলবো যে সেই জামাত ইসলামী থেকে শুরু করে ডক্টর ইউনূসের যে জোট, তারা কিন্তু এই কাজটা খুব প্রথম থেকেই করেছে, এবং এখানে তারা কোনো লুকোছাপা করেনি, জিনিসটা ওপেন সিক্রেট ছিল, আমরা দেখেছি, এবং এটাও রাষ্ট্রদ্রোহিতার শামিল। এবং এইসব বিষয়ের কারণে কিন্তু সেই বঙ্গভবন ঘেরাও করতে যারা গিয়েছিল, আজকে কিন্তু সবাইকে অ্যারেস্ট করা উচিত। যারা বঙ্গভবন নিয়ে মহামান্য রাষ্ট্রপতিকে নিয়ে কটূক্তি করেছে সোশ্যাল মিডিয়ায় বা এখনো করে যাচ্ছে বা সমাবেশে বলছে, সবাই কিন্তু আইনের আওতায় সবাইকে আনাটাই মনে করি আইন। এখন বাংলাদেশে তো গত 1.5 বছর হয়ে গেল, 1.5 বছর 2 বছর কোনো আইন নেই, কিন্তু একটা রাষ্ট্র কাঠামোকে যদি আপনি স্ট্যান্ডার্ড জায়গায় রাখতে চান, তাহলে আপনাকে এই আইনগুলোকে কার্যকর করতেই হবে। এবং আমি জানি না বিএনপি তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে এটিকে কতটা গুরুত্ব দেবে, কিন্তু যদি গুরুত্ব না দেয়, আগামীকাল যে দেশের জঙ্গিরা, সন্ত্রাসীরা মহামান্য রাষ্ট্রপতিকে গালি দেয়, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দুর্ব্যবহার করে অপমান করে, সেই দেশের দুর্বৃত্ত জঙ্গিরা কালকে যে তারেক রহমানকে অলরেডি অনেক খারাপ কথা বলছেন, বলবে না, তারও কোনো গ্যারান্টি নেই। জি, জি, অসংখ্য ধন্যবাদ আপা। আমরা ইতিমধ্যে দেখেছি যে 1, 2, 3, 4 বলে তারেক রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। এমনকি আপনি দেখবেন যে তারা নিজেরাই মানুষ মেরেছে, ধর্ষণের একটা মিথ্যা নাটক সাজিয়ে কিন্তু তারা কিন্তু প্রধানমন্ত্রী, যেহেতু তারেক যে এখন প্রধানমন্ত্রী হয়ে গেছেন, হ্যাঁ, যেটা বাস্তবতা, ওনার বিরুদ্ধে কটূক্তি করেছে। তো আসলে আপনার কথা থেকে আমি এটাই কয়েকটা নিতে চাই যে আসলে বিএনপির এই যে সরকার এবং সরকারের জায়গা থেকে এই জিনিসগুলোকে আসলে খুব তীক্ষ্ণ এবং সূক্ষ্মভাবে বিবেচনা করা দরকার, যে বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান হয়েছে সেইটাকে আসলে কিভাবে পরিচালিত করতে হবে। আমি ফিরতে চাই আপনার কাছে, যে সেটা হচ্ছে সত্যি তিনি যে কথাগুলো বলেছেন তারই পরিপ্রেক্ষিতে যদি সত্যি কোনো অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা হয়ে থাকে, এমনকি তিনি বলেছেন যে একজন তারা বিকল্প ব্যক্তিও হচ্ছে যে তারা হচ্ছে যে মানে প্রিপেয়ার করে ফেলেছিলেন বা আমরা যেটা তৈরি করে ফেলেছিলেন, রেডি রেখেছিলেন, যে সাবেক প্রধান বিচারপতি ওনাকে হচ্ছে যে রাষ্ট্রপতির আসনে বসানো হবে। কিন্তু তিনি যেটা বলেছেন যে পারিবারিক আত্মীয়তার কারণে হোক, বন্ধুত্বের কারণে হোক, কিংবা হচ্ছে সেনাবাহিনীর ভূমিকার কারণে হোক, সেই জায়গাটিতে তারা যেতে পারেনি। আমরা রাষ্ট্রদ্রোহিতার কথা বলছি, এই যে রাষ্ট্রপতিকে আপনার সুকৌশলে সরিয়ে দেয়া এবং সরিয়ে দেওয়ার যে চক্রান্তকে আমরা রাষ্ট্রদ্রোহিতার কথা বলছি,
সেইটার সাথে আপনি ইতিমধ্যে ব্যাখ্যা করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা মন্ডলী, এনসিপি যারা আছে তারা, জামাত তো অবশ্যই আছে, হেফাজতে ইসলামের একটা অংশ আছে, প্রত্যেকেই ষড়যন্ত্রের সাথে জড়িত। আমি হচ্ছে যে এই জিনিসটা বলতে চাই যে এই যে রাষ্ট্রপতি সরাসরি রাষ্ট্রের একজন মহামান্য ব্যক্তি, যিনি একজন মানুষের মৃত্যুদণ্ড মওকুফ করার মতো ক্ষমতা রাখেন, তিনি হচ্ছে সংসদ ভেঙে দেওয়ার ক্ষমতা রাখেন, তিনি হচ্ছে স্টেট অফ ইমার্জেন্সি জারি করার ক্ষমতা রাখেন। সেই রকম একজন ব্যক্তি যখন এই জায়গায় দাঁড়িয়ে এইসব ব্যক্তির বিরুদ্ধে যখন অভিযোগ তোলে, সেই ক্ষেত্রে বাংলাদেশের, আমি জামাত ইসলামের কথা বাদ দিলাম, বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে যারা হচ্ছে মুক্তিযুদ্ধের কথা চিন্তা করে, প্রগতিশীলতার কথা চিন্তা করে, তাদের আসলে কি করা উচিত? তাদের কি তাদের বিরুদ্ধে মামলা করা উচিত, আইনি পদক্ষেপ নেওয়া উচিত, কিংবা হচ্ছে রাজনৈতিক কর্মসূচি দেওয়া উচিত বলে আপনি মনে করেন কিনা? একেবারে, কারণ রাষ্ট্রপতি তো একটা সিম্বল, স্টেটের একটা বড় সিম্বল, তাই না? তো মহামান্য রাষ্ট্রপতিকে যখন এই ধরনের কথা বলছে, এবং এটা বলেই আসছে একাধিকবার রাষ্ট্রপতি পরিবর্তন করার, এবং আপনি দেখেন এই সময়গুলোর মধ্যে তিনি যদি পুরো বিষয়টাকে ঠান্ডা মাথায় হজম, এই শব্দটাই ব্যবহার করি, তিনি হজম করেছেন, তাহলে কি দেশে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতো, কিংবা দেশে এমন কিছু তৈরি হতো পরিস্থিতি যেটার জন্য হয়তো বাংলাদেশের জনগণকে রক্ত দিতে হতো, বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ হতো, আরো খারাপ। আমি বলবো যে এই সময়গুলোতে তিনি ধৈর্যের পরিচয় দিয়েছেন, তিনি রাষ্ট্রের জন্য অনেক কিছুকে সহ্য করে তিনি চেষ্টা করেছেন রাষ্ট্রকে কি করে বাঁচানো যায়। তো সেটা যেমন উনি বিচক্ষণতার পরিচয় দিয়েছে, তেমনি এখন কিন্তু রাষ্ট্রেরও তো কিছু আইন বলে কথা আছে। রাষ্ট্রে তো ধরেন আমি চাইলাম দেখে আইন হবে তা তো নয়, রাষ্ট্রের নিজস্ব কিছু আইন রয়েছে, সংবিধান রয়েছে, তো সেখানে তো বলা আছে যে এই অপরাধগুলোর এই শাস্তি, এবং প্রচলিত আইনেও সেই শাস্তিগুলো দেয়া আছে, মানে সে আইন, মানে সেই ধরনের মামলা করার বা শাস্তি দেওয়ার। তা আমি মনে করি যে এখন রাজনৈতিক দল এখনো করবে এরকম যে ভাবছে বা এখনো করছে না, সেটা কেন আমি এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু আমি মনে করি সংবিধান অনুযায়ী অনতিবিলম্বে উনি যাদের কথা ইঙ্গিত করেছেন এবং সুস্পষ্ট প্রমাণও রয়েছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার কথা। কারণ বিষয়টা এরকম না যে একজন রোকেয়া প্রাচীকে আঘাত করছে বা একজন রোকেয়া প্রাচীর বাড়ি ভাঙতে যাচ্ছে, তখন রোকেয়া প্রাচী বাড়িটা ভাঙলো, তাকে মারতে গেল, সে মানে মামলা করলো কি করলো, এটা একটু ব্যক্তি পর্যায়ের সিদ্ধান্ত। কিন্তু বিষয়টা হচ্ছে সংবিধান, রাষ্ট্র, এখানে আমি মনে করি যে রাষ্ট্রের পক্ষ থেকে এই মামলাগুলোর, এই বিচারগুলো এবং এই ব্যক্তিগুলোকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। এটা রাষ্ট্রের পক্ষ থেকে করা উচিত, এবং এই মুহূর্তে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন এটা ওনাদের কাছ থেকে তো আমরা আশা করতে পারি। এবং যদি এটা না হয়, যদি না হয়, তাহলে আমি মনে করি সকল রাজনৈতিক দল, মানে যে সকল রাজনৈতিক দল স্বাধীনতার পক্ষে, সংবিধানের পক্ষে, তাদের উচিত এই বিষয়ে কথা বলা, এবং এর যদি সুরাহা না হয়, তার মানে আপনাকে বুঝতে হবে এই সংবিধান বিরোধী রাষ্ট্র বিরোধীরা অনেক শক্তিশালী, তারা বর্তমানের সরকার রাষ্ট্রের চাইতেও শক্তিশালী পর্যায়ে আছে, যেটা আমাদের রাষ্ট্রের জন্য মোটেই সুখকর কোন সংবাদ। অশনি সংকেত, কারণ উগ্রপন্থী এই গোষ্ঠীরা যদি শক্তিশালী হয় রাষ্ট্রের চাইতে, এখনো তারা ভোটই পায়নি, তাদেরকে ভোটেও হারানো হয়েছে, তারপরও যদি তারা শক্তিশালী ভূমিকায় দাঁড়িয়ে থাকে এবং রাষ্ট্র তাদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নিতে না পারে, তাহলে আমাকে বলতেই হবে যে আমরা বিপদে আছি। জি জি আপা, আমি আপনার সাথে এই ব্যাপারে একমত। আপনি যদি আজকে যদি যুদ্ধাপরাধী সংগঠন জামাত ইসলামের আমিরের যদি বক্তব্যটা দেখেন, তিনি কিন্তু আজকে একটা স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন যে তখনকার সময় রাষ্ট্রপতি কি বলেছেন আর এখন কি বলছেন, জনগণ এগুলো বলছে, এটা সুস্পষ্টভাবে অগ্রহণযোগ্য। অর্থাৎ জামাত রাষ্ট্রপতির বক্তব্যকে একেবারেই নাকচ করে দিচ্ছে, মানে তারা এমনই শক্তি প্রদর্শন করার চেষ্টা করছে। তারা যেখানে মহামান্য রাষ্ট্রপতি একটা সাক্ষাৎকার দিয়েছেন, বিএনপি সরকার ক্ষমতায় থেকেও বলছেন
যেমন সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এটা যার যার বাক স্বাধীনতা। কেউ যদি হচ্ছে যে আপনার অপ্রেসের শিকার হয়ে থাকেন, এরকম অভিজ্ঞতার মানে সম্মুখীন হয়ে থাকেন, সেটা তিনি বলতেই পারেন। আরেকজন মন্ত্রী বলেছেন যে বিএনপিটা গভীরভাবে পর্যবেক্ষণ করছে, আর আমরা জামাতকে দেখছি তারা হচ্ছে সরাসরি রাষ্ট্রপতির হচ্ছে বক্তব্য প্রত্যাখ্যান করছে, এবং সেখানে কিন্তু রাষ্ট্রপতি তারেক রহমানের পরিবার এই সংকটকালীন সময় বিএনপির অবস্থানের কথা বলেছেন। তার মানে তাদের শক্তিটা এতটাই তারা দেখাতে চাচ্ছে যে তারা রাষ্ট্রের চাইতেও বড়, রাষ্ট্রপতির চাইতে তো অবশ্যই বড়। আমি আবার আরেকটা বিষয় আপনাকে আমি একটু প্রশ্ন করতে চাই, যে সেটা হচ্ছে এর সাথে রিলেট করে। আমরা দেখেছি যে 5 আগস্টের এই ষড়যন্ত্রের পূর্বে বাংলাদেশের মিডিয়াগুলো তো বিক্রি হয়েছে, এটা তো নো ডাউট, কিছু দখল হয়েছে, বিক্রি হয়েছে। আমরা এটাও জানি যদি প্রথম আলো এবং ডেইলি স্টার যদি আক্রান্ত না হতো, এখনো কিন্তু তাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে তাদের মোহ কিন্তু ভাঙতো না। কেননা এই দুটো পত্রিকায় কিন্তু 2007 সালে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশে দেবতার আসনে বসাতে চেয়েছিল। আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি যে সেটা হচ্ছে মিডিয়ার যে ভূমিকা। আমরা গত 1.5 বছরে দেখেছি মব কালচার বা মব কালচার, মবক্রেসি, মব জাস্টিস, মব ইনজাস্টিস। মব জাস্টিসের আরেকটা সুন্দর একটা হচ্ছে যে আপনার একাডেমিক টার্ম হচ্ছে জঙ্গল জাস্টিস। আমরা জানি জঙ্গলে কি থাকে, খুবই সিম্পল, যে আবর্জনা থাকে, তাই না? এটা একটা আবর্জনার একটা শাসন, একদম সুস্পষ্ট ভাবে বললে। রাষ্ট্রপতি কিন্তু মহামান্য রাষ্ট্রপতি কিন্তু একটা কথা বলেছেন যে এই সরকার মবক্রেসিকে সমর্থন করেছে এবং মবক্রেসির সময় নীরবতা পালন করেছে। তাহলে এখানে মিডিয়ার ভূমিকা কি হওয়া উচিত? গত 18 মাসে আওয়ামী লীগের যত পরিমাণ নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, মবের মাধ্যমে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি যে আপনার প্রায় 94টা মুসলমানের ভিন্ন আকীদায় বিশ্বাস করে ওরকম হচ্ছে যে আপনার মাজার বা হচ্ছে যে অন্যান্য দরবার শরীফে হামলা করা হয়েছে, নোরা পাগলাকে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা হয়েছে, হিন্দু মন্দির আক্রমণ করা হয়েছে। এই সব কিছুতেই যে মিডিয়া যে ইউনূসের পক্ষে কথা বলে, এবং আপনি দেখবেন যে ডেইলি স্টার এবং প্রথম আলো আক্রান্ত হওয়ার পর তারা খুব চমৎকার করে বলেছেন যে এটা সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য হচ্ছে কেউ করেছে। তাহলে সরকারকে বেকায়দায় ফেলার জন্য যদি কেউ করে থাকে, তাহলে আপনারা এখন এত বড় বড় উৎসব করছেন কেন, যে মানুষকে ডেকে দেখাচ্ছেন? আমার কাছে মনে হচ্ছে এক উৎসবের মতো, যে তাদের অফিস পুড়িয়েছে, তারা এখন বিদেশিদের উৎসবের সাথে দেখাচ্ছে। আমি প্রশ্নটা করতে চাই, এই যে মব কালচারকে সমর্থন করা, মবক্রেসিকে সমর্থন করা, এবং সেই সমর্থনের পেছনে মিডিয়ার একটা প্রচ্ছন্ন ভূমিকা আছে। মিডিয়ার এখন আসলে কি করা উচিত? সেই সত্যগুলো উন্মোচন করা উচিত কিনা, করলে কিভাবে? দেখেন, আমাদের তো যেটা হয় যে সবাই কিছুটা রেখে দেয়, পুরো কথা বলে না। এখন আমরা সবাই দেখছি আসলে কোনটা সত্যি কোনটা মিথ্যা। এখন খুব সুস্পষ্ট 5 আগস্ট পরবর্তী সময় যে মিডিয়াগুলো শিরোনাম পাল্টে গেল, 5 আগস্ট বেলা 12টা থেকে 2টার মধ্যে যাদের চ্যানেলের শীর্ষ শিরোনাম যেটা থাকে, সেটি যখন ব্রেকিং নিউজের শিরোনাম পাল্টে গেল, ভাষা পাল্টে গেল, তখনই কিন্তু বোঝা গেছে যে এই চক্রান্তটা আসলে সকলের একসাথেই করে, একটা গোষ্ঠী। তো প্রথম আলো, ডেইলি স্টার সহ কিছু পত্রিকা তো কিছু বলবে না, এখনো কিছু বলবে না। আমার ধারণা আরো পরে হয়তো তারা অবস্থানটা করে নেবে। যে যেমন প্রথম আলো, ডেইলি স্টার তারেক রহমানের কথা বলেছেন, খুব প্রশংসা করেছেন, মানব জমিনও খুব প্রশংসা করেছেন। যদিও প্রথম আলো, ডেইলি স্টার যে পরিমাণ তারেক রহমান সাহেবকে নিয়ে যে পরিমাণ নিউজ করেছেন ইতিবাচক পূর্বে, তো এখন যদি প্রশ্ন করা হয় ওনাদেরকে যে আপনাদের কোনটা সত্যি, এখন এত প্রশ্ন আমাদের সামনে, জাতির সামনে এত প্রশ্ন, যে আপনি প্রায়োরিটি যদি লিস্ট করেন, সেখানে প্রথম আলোকে এই প্রশ্নটা করার অবকাশটা হচ্ছে না, সিচুয়েশন আমাদের। তো আমি বলবো যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, সেখানে গণমাধ্যম যে খুব কথা বলবে সেটি আমি আশা করি না। এখনো গণমাধ্যম এখনো দেখছে যে ফাইনালি ক্ষমতায় গিয়ে থাকবে, বা গণমাধ্যম যাদের কাছে বিক্রি হচ্ছে কিছু কিছু, আমি কিন্তু শ্রদ্ধা রেখে বলছি, এই গণমাধ্যম শব্দটা মানেই এন্টায়ার গণমাধ্যম নয়। মানে কিছু কিছু মানুষকে, কিছু কিছু গণমাধ্যমের, মানে কিছু কিছু মিডিয়া হাউসকে কেন্দ্র করে কথাগুলো বলা, যাতে অন্যরা ভুল বুঝবে না। তো
তো এরা যেহেতু এখন ডমিনেট করছে, এই বিশেষ ডক্টর ইউনূসকে কেন্দ্র করে ঘুরছে এখন আবদ্ধ করে, তো তাদেরকে আপনি আসলে পরিবর্তন করতে পারবেন না। আবার একটা গ্রুপ তারেক রহমানের সাথে আছে, এই দুই গ্রুপের মধ্যে কেউ কিন্তু জনগণের সাথে নেই, কেউ জনগণের সাথে নেই। জি কেউ সরাসরি মহামান্য রাষ্ট্রপতির সাথেও নেই। কাজে এই যে এজেন্ডা ভাগ করে আছে তারা, তাই সত্যিকার অর্থের যে বাংলাদেশের অবস্থা সেটি দেশের জনগণের কাছে যাচ্ছে না। বা আমি আপনার কথা বলছি এই কারণে, যদি আগে কি হতো, গণমাধ্যমে একটা লাইন সেট করতো, সত্যি লাইনটুকু, তো গণমাধ্যমে সেই সত্য বক্তব্যটাই কিন্তু জনগণের কাছে পৌঁছাতো। এখন কিন্তু সেটি হচ্ছে না, এখন বিকল্প গণমাধ্যম তৈরি হয়েছে বা তৈরি হচ্ছে। তো এরকম একটা পরিস্থিতিতে আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে এখনো পরিস্থিতিটা এরকম যে বিএনপি কেন ব্যবস্থা নিচ্ছে না, হয়তো তারা একটু সময় নিতে চায়, যার পর বিএনপিতে দুইজন দুরকম বক্তব্য দিয়েছে। তার মানে তারা দ্বিধা বিভক্ত, অথবা তারা কনফিউজড, অথবা তারা পরিস্থিতি বিচার বিশ্লেষণ করছে। আমি এখনো বিএনপিকে মানে দিতে চাই, মানে এখন সুযোগ দিতে চাই যে বিএনপি হয়তো ব্যবস্থা গ্রহণ করবে, পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস বা তাদের যে জোর, তারা এখনো ওই পরিমাণে শক্তিশালী।